আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের অধ্যায় 11 প্রজনন নিয়ে পড়ব। তো প্রজননের আজকে আমরা ছোট একটা পার্ট নিয়ে এখানে পড়ব। তোমরা টাইটেল দেখেই বুঝতে পারছো আজকে আমরা ফুল নিয়ে পড়ব। ওকে, তাহলে ফুল নিয়ে বলার পূর্বে আমরা একটু চিনে নেই আসলে ফুলটা কি। যদিও সবাই চিনি, বাট তারপরও একটা ফুলের লোকেশনটা গেস করার জন্য যখন আমরা কোনো কিছু লিখবো এক্সামে, তখন ফুল কি যদি বলা হয় তাহলে কি আমরা ফুল এনে দেখিয়ে দিব? অবশ্যই না। আমরা অবশ্যই ফুলে একটা সুন্দর একটা সংজ্ঞা কিন্তু আমরা দিব। তাহলে সেই ফুলের সংজ্ঞাটা আমরা কিভাবে দিব সেটা আমরা এখন দেখব। আমরা যদি একটা উদ্ভিদকে যদি ভাগ করি তাহলে আমরা অনেকগুলো অংশ কিন্তু পাই উদ্ভিদের। আমরা কাণ্ড পাচ্ছি, মূল পাচ্ছি, পাতা, ফুল, ফল, মুকুল, কুঁড়ি, এরকম অসংখ্য কিছু আমরা পাচ্ছি। তারপরেও একটা উদ্ভিদকে প্রধানত দুইটি অংশে ভাগ করে দেওয়া যায়। তার মধ্যে একটি অংশের নাম হচ্ছে মূল আর একটি হচ্ছে বিটপ। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটি অংশের নাম হচ্ছে শুট, SHOOT, শুট, আর একটি হচ্ছে রুট। শুট এবং রুট এই দুইটি অংশে উদ্ভিদকে ভাগ করে দেওয়া যায়। এই শুট মানে হচ্ছে বিটপ আর রুট মানে হচ্ছে মূল। তাহলে উদ্ভিদের দুইটা অংশের নাম হচ্ছে, একটি হচ্ছে মূল আর একটি হচ্ছে বিটপ। তাহলে এই যে বিটপ, এই বিটপের মধ্যে অসংখ্য অংশ কিন্তু আছে, মূল ছাড়া বাকি সবকিছুই বিটপ। তাহলে বিটপের মধ্যে অনেক অনেক কিছু আছে। তো তার মধ্যে পাতা আছে, কাণ্ড আছে, ফল, ফুলটাও কিন্তু আছে। তাহলে এই বিটপ এর মধ্যে আছে ফুল। তাহলে যে বিটপ প্রজনন কাজের জন্য অংশগ্রহণ করে, অর্থাৎ প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ রকমের বিটপটাকেই বলা হচ্ছে কিন্তু ফুল। ওকে, আমরা এইভাবে ডেফিনেশনটাকে দিব। এবার আমরা ফুল নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা ফুলের বিভিন্ন অংশগুলো আজকে দেখব, ফুলের গঠনটা কি হয় সেটা দেখব। এছাড়া আমরা কত রকমের ফুল আছে এই সম্পর্কে জেনে নিব, ফুলের কিছু ক্যাটাগরি আমরা দেখব। তো প্রথমে আসি ফুলের বিভিন্ন অংশ নিয়ে কথা বলি। প্রধানত ফুলের 5টি অংশ থাকে। একটি ফুলের প্রধান যে অংশ তার মধ্যে 5টি অংশ থাকে। এছাড়াও এক্সট্রা কিছু অংশ আছে। ফুলের প্রধান যে 5টি অংশ, যদি কোনো ফুলে এই 5টি অংশই থাকে, সব ফুলে কিন্তু থাকবে না, প্রধান যে 5টি অংশ সব ফুলে কিন্তু থাকবে না। তাহলে ফুলের যদি এই 5টি অংশের সবগুলোই থাকে তাহলে সেই ফুলকে বলা হবে সম্পূর্ণ ফুল। আবার যদি ফুলের এই 5টি অংশের মধ্যে কোনো একটি অংশের ঘাটতি থাকে তাহলে সেই ফুলকে বলা হবে অসম্পূর্ণ ফুল। আমরা অবশ্যই দেখব ফুলের সেই 5টি অংশ কি কি। তো ফুলের সেই 5টি অংশ কি কি যদি নাম বলি তাহলে প্রথমেই আসবে, একটি হচ্ছে পুষ্পাক্ষ, তারপর হচ্ছে বৃতি, এরপর হচ্ছে দলমণ্ডল বা পাপড়িগুচ্ছ। সো আমরা দলমণ্ডল লিখি, দলমণ্ডল। তারপর হচ্ছে পুং স্তবক, আরেকটি হচ্ছে স্ত্রী স্তবক। তো যদি এই 5টি অংশের সবগুলোই থাকে তখন সেই ফুলকে বলা হবে সম্পূর্ণ ফুল। যদি সবগুলো না থাকে, জাস্ট একটি কম থাকলেও তাকে বলা হবে অসম্পূর্ণ ফুল। এখন এই ফুলগুলো অবশ্যই উদ্ভিদের সাথে কোনো একটা সাপোর্টে যুক্ত থাকে, অর্থাৎ উদ্ভিদের যে কাণ্ড তার উপর যখন ফুলটা হয় তখন কোনো একটা কিছুর উপর সাপোর্ট করে কিন্তু ফুলটা আসলে উদ্ভিদের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে বা লেগে থাকে। ওই অংশটুকু কিন্তু বলা হয় বৃন্ত, বা আমরা যাকে বাংলায় আরো সহজে বলতে পারি বোটা। তো যদি কোনো ফুলের বোটা থাকে, অনেক ফুলের বোটা থাকে না, যদি বোটা থাকে তাহলে সেই ফুলকে বলা হবে সবৃন্তক ফুল। আর যদি না থাকে তখন তাকে বলা হবে অবৃন্তক ফুল। তাহলে আমরা বৃন্ত আছে নাকি নাই তার উপরে চিন্তা করে ফুলকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সবৃন্তক আর একটি হচ্ছে অবৃন্তক। প্রথমে কি ভাগ করলাম, ফুলের সম্পূর্ণ এবং অসম্পূর্ণ ভাগে ভাগ করলাম। কেন? কারণ তার সবগুলো অংশ আছে কিনা। ওকে, বৃন্ত কিন্তু আসলে বাইরের একটা অংশ, প্রধান অংশের বাইরে এটা। এরপর আসি হচ্ছে ফুলের, যদি আমরা বলি যে ফুলের এই যে দুইটি অংশ পুং স্তবক আর স্ত্রী স্তবক, এইটা অ্যাবসেন্ট না প্রেজেন্ট তার উপর ডিপেন্ড করে এটাকে আমরা ক্যাটাগরি করতে পারি। কিভাবে? পুং স্তবক এবং স্ত্রী স্তবক এটা হচ্ছে ফুলের দুইটা বিশেষ অংশ। এই দুইটা অংশে কিন্তু মেনলি ফুলের যে প্রজনন এটার ক্ষেত্রে কিন্তু সে হেল্প করে, মানে সরাসরি প্রজননের অংশ না এই দুইটা। তো যদি এই দুইটি অংশ একটি না থাকে, অর্থাৎ শুধুমাত্র পুং স্তবক আছে, স্ত্রী স্তবক নাই, বা দুইটিই আছে এমনও হতে পারে, বা একটিও নাই এমনও হতে পারে, যে দুটোই আছে বা একটি আছে বা কোনোটা নাই, তাহলে এই দুইটা উপাদান কিন্তু ফুলের লিঙ্গ নির্ধারণ করে।
পুংস্তবক অবশ্যই এটা পুরুষলিঙ্গ বোঝাবে, স্ত্রী স্তবক অবশ্যই স্ত্রীলিঙ্গ বোঝাবে। আসলে স্তবক মানে কি? স্তবক হচ্ছে মেনলি অংশ, স্তবের বক আসলে বলতে অংশ বোঝায়। তাহলে যদি কোনো ফুলের এই দুইটি স্তবক থাকে, পুং এবং স্ত্রী, তখন সেই ফুলকে বলা হবে উভলিঙ্গ ফুল। যদি একটি মাত্র স্তবক থাকে, সেটা হয় পুং অথবা স্ত্রী, যে কোনোটা, তাহলে সেটাকে বলা হবে একলিঙ্গ ফুল। আর যদি কোনোটাই না থাকে, তখন তাকে বলা হবে ক্লীবলিঙ্গ। আমরা একটু এক্সাম্পল দেই, কয়েকটা দিলে মনে হয় ভালো হয়। সো উভলিঙ্গ ফুল যেমন যদি বলি, সেটা কেমন? জবা, ধুতরা, এই ধরনের ফুলগুলো হচ্ছে উভলিঙ্গ ফুল। একলিঙ্গ কারা? একলিঙ্গ হচ্ছে তোমার লাউ, কুমড়া, এই ফুলগুলো হচ্ছে একলিঙ্গ ফুল। তোমাদের আমি বইয়ের যে এক্সাম্পল সেগুলো দিচ্ছি, যাতে তোমাদের মনে থাকে। এবার ক্লীবলিঙ্গ ফুল, এটা এক্সাম্পল হয়তো বইতে নাই, নাও থাকতে পারে, তো আমি এক্সাম্পল দিচ্ছি। ক্লীবলিঙ্গ ফুল হচ্ছে তোমার সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, ডেইজি, এই ফুলগুলো হচ্ছে আসলে ক্লীবলিঙ্গ ফুল। ওকে, এরপর এই ফুলগুলোর তোমরা ডেফিনেশনটা খুব ইজিলি লিখতে পারবা এবং এটার এক্সাম্পলগুলো অবশ্যই বই থেকে ভালো করে পড়ে নিবা। এবার আমরা হচ্ছে ফুলের বিভিন্ন অংশ সম্পর্কগুলোকে চিনি। আমি যে অংশগুলোকে বললাম, পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলো যে বললাম, এগুলো কোথায় কোথায় আছে এবং সেটা দেখব। আমরা একটা সিম্পল ডায়াগ্রাম এঁকেছি ফুলের। আসলে বোর্ডে এত মানে হচ্ছে 3D ফিগার একটা টাফ, সো আমরা মোটামুটি সেই যার দ্বারা আমরা ফুলের অংশগুলোকে একটু হালকা করে চিনতে পারি, সেই জন্য আমি হালকাটা চিত্র এঁকেছি। তো এই চিত্রে আমরা নিচের দিকে অংশে পাচ্ছি, এটা হচ্ছে বৃন্ত বা বোটা। এটা ফুলের এক্সট্রা একটা অংশ, বৃন্ত। এটা কিন্তু প্রধান অংশের মধ্যে পড়বে না, আমরা প্রধানগুলো অবশ্যই হাইলাইট করে দেবো কোনটা প্রধান অংশ ছিল। তো ফুলের এই যে যে বৃন্ত, ঠিক বৃন্তর ঠিক উপরের দিকে, অর্থাৎ বৃন্তর শীর্ষে যে অংশটি থাকে তাকে বলা হয় পুষ্পাক্ষ। অ্যাকচুয়ালি এই অংশ থেকেই ফুলের সবগুলো উপাদান সৃষ্টি হয়। তাহলে পুষ্পাক্ষ হচ্ছে বৃন্তের উপরে বা শীর্ষের অংশটুকু। সাধারণত এই পুষ্পাক্ষটা মেনলি কেমন হয়? এটা দেখতে গোলাকারই হয়, এবং এই অংশটা দেখতে সাধারণত কি হয়? গোলাকার হয়, এবং এই গোলাকার অংশের উপরে কিন্তু বাকি অন্যান্য সকল স্তবক অবস্থিত। তাহলে এটা হচ্ছে পুষ্পাক্ষ নিয়ে কথা। এরপর পুষ্পাক্ষর ঠিক পরে আমরা বিভিন্ন রঙের একটি অংশ দেখতে পাবো, যেটা হচ্ছে ফুলের সবচেয়ে বাইরের দিকের অংশ। সেটা হচ্ছে এই অংশটা আর হচ্ছে এই অংশটা, এই দুইটি অংশ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বৃতি। এই অংশগুলোকে বলা হয় বৃতি। এই বৃতি অনেকগুলো ভাগে ভাগ থাকে। যেমন তোমরা দেখবা শাপলা ফুলের একদম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে মনে হয় যে অনেকগুলা পাতা আছে, বাট এটা কিন্তু পাতা নয়, এটা হচ্ছে কিন্তু বৃতি। তাহলে এই বৃতি অনেকগুলা পার্টে ভাগ থাকতে পারে। তো যদি বৃতিগুলা অনেকগুলা পার্টে ভাগ থাকে, তাহলে সেই প্রত্যেকটা পার্টকে বলা হবে বৃত্তাংশ। তো বৃতির প্রত্যেকটা পার্টকে বলা হয় বৃত্তাংশ। যদি বৃতিটা যুক্ত আকারে থাকে, তাহলে সেটাকে বলা হবে যুক্ত বৃতি। যদি যুক্ত হয় তখন তাকে বলা হবে যুক্ত বৃতি, আর যদি সেপারেট বা আলাদা হয় তখন তাকে বলা হবে বিযুক্ত বৃতি, মানে যুক্ত না। তাহলে ওই বিযুক্ত বৃতির যেটা যুক্ত না, সেটা প্রত্যেকটা অংশকে বলা হবে বৃত্তাংশ। তাহলে বিযুক্ত বৃতির ক্ষেত্রে আমরা বৃত্তাংশ খুঁজে পাবো, যুক্তর ক্ষেত্রে আমরা কিন্তু বৃত্তাংশ খুঁজে পাবো না। এবার ঠিক তার পরবর্তী অংশ কথা বলি, সেটা হচ্ছে কি? দলমণ্ডল। এই দলমণ্ডল এটাকে আমরা একত্রে অন্যভাবে বলতে পারি পাপড়িগুচ্ছ। তো দলমণ্ডল বললে অনেক সময় মনে থাকে না, সো পাপড়িগুচ্ছ বললেও কিন্তু হবে। পাপড়িগুচ্ছ সেটা কোনটা? সেটা হচ্ছে বৃত্তাংশের পরে, অর্থাৎ সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার যে স্তবক, সেটা হচ্ছে পাপড়িগুচ্ছ। এই যে আমরা রেড কালার দিয়ে যে অংশটা এঁকেছি, এটা হচ্ছে কিন্তু পাপড়িগুচ্ছ। আমি কেন পাপড়িগুচ্ছ বলছি? কারণ এখানে অনেকগুলো পাপড়ি থাকতে পারে। পাপড়িগুচ্ছর প্রত্যেকটা অংশকে বলা হয় এক একটা পাপড়ি। তাহলে পুরোটা হচ্ছে দলমণ্ডল বা পাপড়িগুচ্ছ, আর প্রত্যেকটা অংশকে বলা হয় দল। অর্থাৎ যদি পাপড়িগুচ্ছটা যদি মানে হচ্ছে সেপারেট থাকে, তাহলে সেটাকে বলা হবে, প্রত্যেকটা পার্টকে বলা হবে দল। তো সাধারণত এই পাপড়িগুচ্ছটা রঙিন হয়। শুধু পাপড়িগুচ্ছই না, এই দুইটা অংশ বৃতি এবং হচ্ছে দলমণ্ডল, দুটো অংশ রঙিন হয়। এটা বিভিন্ন কালার হতে পারে, সেটা সাধারণত সবুজই হয়। বৃতিটা সাধারণত সবুজই হয়, এটা সাধারণত গোলাপি, সবুজ, সাদা, কালো, অনেক বর্ণের হতে পারে। তো দুইটাই কিন্তু বিভিন্ন কালার হতে পারে এইগুলো। তাহলে প্রত্যেকটা কালার বা অংশগুলাকে আমরা বলছি হচ্ছে দল। এখন এই বৃতি, এই দল যদি যুক্ত হয়, অর্থাৎ যদি এই দলটা এরকম ধরো যুক্ত আছে, অনেকগুলা দল একত্রে যুক্ত একটা দলমণ্ডল তৈরি করলো, যদি যুক্ত হয়, তাহলে এই যে এক একটা দল, একটা, দুইটা, তিনটা, চারটা আমি দল এখানে আইডেন্টিফাই করলাম। তাহলে এই প্রত্যেকটা দল যদি যুক্ত থাকে, তাহলে এই যুক্ত হলে সেটাকে বলা হবে যুক্ত দল। আর যদি এই দলগুলো বা পাপড়িগুলো আলাদা হয়, তখন তাকে বলা হবে বিযুক্ত দল।
এই হচ্ছে দলের অংশ, দল বা পাপড়ির অংশ। তো এই পাপড়ি আর হচ্ছে এই বৃত্তি কি কাজ করে, এটা অনেক বেশি কালারফুল হয়। এতে এরা কি করে, পোকামাকড় যারা আছে, পশু পাখি, এদেরকে কি করে মানে আকৃষ্ট করে। এর ফলে পোকামাকড় পশু পাখিগুলো কি হয়, ফুলের উপরে এসে পড়ে এবং ওই তাদের মাধ্যমে পরাগায়ন হয়। পরাগায়ন মানে পরাগ আনায়নটা হয়, একটা ফুল থেকে আরেকটা ফুলে, একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদে কি হয়, পরাগটা যাওয়া আসা করে। এর ফলে একটা প্রজনন কি হয়, ঘটনাটা ঘটে। আচ্ছা, এবার আসি হচ্ছে এখান থেকে আমরা যে পাপড়িটা বললাম, এই পাপড়ির পরবর্তী যদি স্তবকের কথা বলি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্ত্রী স্তবক এবং পুং স্তবক। সো এটা হচ্ছে স্ত্রী স্তবক, মার্ক করলাম, আর একটা হচ্ছে পুং স্তবক। আমরা একটু দেখে নিই কোনটা স্ত্রী কোনটা পুং। তো আমরা এখানে দণ্ডাকৃতির এই যে 1 2 3 4 চারটা অংশ দেখতে পাচ্ছি, 1 2 3 4, এই চারটা অংশ হচ্ছে চারটি পুং স্তবক। তাহলে পুং স্তবকের প্রত্যেকটা দুইটা অংশ থাকে। পুং স্তবকের একেবারে শীর্ষে বা চূড়ার এই অংশটিকে বলা হয় পরাগধানী বা পরাগথলি, পরাগধানী বা পরাগথলি। আর এই দণ্ডাকৃত অংশটাকে বলা হয় পরাগ দণ্ড। এই পরাগধানীতে কি থাকে, এই পরাগধানীতে হচ্ছে আমাদের সেই পুং গ্যামেট যে কোষটা সেটা থাকে, যাকে আমরা চিনি হচ্ছে পরাগ নামে, অর্থাৎ পলেন বা পরাগ, আমরা এই নামে চিনি। এই পলেন বা পরাগের মধ্যে কিন্তু পুং জনন কোষটা থাকে। এবং এই যে পরাগধানী আর পরাগদণ্ড, এরা যে জায়গাতে যুক্ত আছে, এই যুক্ত জায়গাটাকে বলা হয় যোজনী। তাহলে পরাগধানী আর পরাগদণ্ড দুটা নিয়েই হয় পুং স্তবক। এবার আসি স্ত্রী স্তবকের যে অংশটা, এটা ছিল আমাদের কয় নাম্বার স্তবক, 4th নাম্বার। এবার 5th নাম্বার মানে প্রধান 5টি নাম্বার যে স্তবকটা সেটা আমরা দেখবো। তো এটা হচ্ছে স্ত্রী স্তবক, সেটা কোথায়, এই যে আমরা দণ্ডাকৃত অংশ দেখতে পাচ্ছি যেটা, এইটা হচ্ছে গর্ভমুণ্ড। তারপর গর্ভমুণ্ডের পরে যে নালীটি আছে বা দণ্ডাকৃত অংশ আছে, এটাকে বলা হয় গর্ভদণ্ড, আর নিচের দিকে এটাকে বলা হয় গর্ভাশয়। এই তিনটা অংশ। তো তিনটা অংশের কাজ কি, এখানে কি হয় অ্যাকচুয়ালি। তো এই যে আমরা অংশ পেলাম, এই তিনটা মিলে যে হলো স্ত্রী স্তবক, এই স্ত্রী স্তবকে এই গর্ভাশয়ে আমাদের স্ত্রী জনন কোষ বা ফিমেল গ্যামেট যেটাকে বলি আমরা, এই স্ত্রী জনন কোষটা এইখানে থাকে। তাহলে এই স্ত্রী জনন কোষ আর এইখানে থাকা পুংজনন কোষ, অর্থাৎ পরাগধানীতে থাকা পুংজনন কোষ আর এই আমাদের গর্ভাশয়ে থাকা স্ত্রী জনন কোষ, এই দুইটা মিলিত হলেই কিন্তু কি হবে, আসলে প্রজননটা ঘটবে। অর্থাৎ এইখানে থেকে একটা হ্যাপ্লয়েড, এখানে থেকে একটা হ্যাপ্লয়েড, এদের মিলিত হওয়ার ফলে অর্থাৎ মিওসিস কোষ বেলনের ফলে কিন্তু কি হবে, নতুন একটি জীব তৈরি হবে। অর্থাৎ প্রথমে ভ্রূণ তৈরি হবে, তারপর নতুন একটি জীব তৈরি হবে। তাহলে সবচেয়ে মানে অত্যাবশ্যকীয় স্তবকটা কোনটা আসলে আমাদের এই ফুলের জন্য, সেটা হচ্ছে এই পুং স্তবক এবং হচ্ছে স্ত্রী স্তবক। কারণ এই দুইটা স্তবক ছাড়া একেবারে প্রজননটা অসম্ভব। আর এই দুইটা স্তবককে কারা কারা হেল্প করলো, পুষ্পাক্ষ, বৃতি এবং দলমণ্ডল, এরা কিন্তু আমাদেরকে হেল্প করলো এই দুইটা অংশের যে কাজ, প্রজনন কাজ, সেই কাজটাকে গঠন করতে বা কাজটাকে সঠিকভাবে সম্পন্ন করতে। এছাড়াও এই বৃত্তির আমি দুইটা কাজ বলে দিই। এই বৃতি এবং দলমণ্ডল পরাগায়নের যে কাজ, পরাগায়নের কাজটা করে, প্রজননে হেল্প করে। এছাড়াও তারা রোদ, বৃষ্টি এগুলো থেকেও কিন্তু একটা ফুল এবং ফুলের যে দুইটা অত্যাবশ্যকীয় স্তবক, এদেরকে কিন্তু সে সেফ রাখে। এবার আমরা একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমরা এখানে যে বললাম পরাগদণ্ড বা হচ্ছে পরাগথলি, এটা যদি কথা বলি, এই যে পরাগ নালী বা পরাগথলি যেটা আছে, এই পরাগথলিটা অনেক ক্ষেত্রে একটা গুচ্ছ মানে একটা থাকে, অনেক ক্ষেত্রে 3-4টা একত্রে থাকে। ঠিক আছে, তাহলে যদি এখানে জাস্ট একটা পরাগ, যদি এখানে জাস্ট একটা পরাগধানী থাকে, তাহলে সেটাকে বলা হবে একগুচ্ছ। আর যদি এখানে থাকে দুইটা, তাহলে দ্বিগুচ্ছ পরাগধানী। আর যদি একাধিক থাকে মানে দুইয়ের বেশি, দুই বা ততোধিক থাকে, তখন তাকে বলা হবে বহুগুচ্ছ পরাগধানী। অর্থাৎ এটা একটা হলে একগুচ্ছ, দুইটা হলে দ্বিগুচ্ছ, একাধিক হলে বা দুই বা ততোধিক হলে সেটা হচ্ছে বহুগুচ্ছ পরাগধানী। তো এই ছিল হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফুল নিয়ে একটা মোটামুটি আইডিয়া। তো এটা আমরা কেন জানবো, কেন শিখবো, কারণ হচ্ছে আমাদের পরবর্তীতে এই স্ত্রী স্তবকের যে গর্ভাশয়ে যেই ফিমেল গ্যামেটটা আছে আর পুংস্তবকের আমাদের এই গর্ভমুণ্ডে যে মেল গ্যামেটটা আছে, এই দুইটি গ্যামেট মিলে কি করে আসলে নতুন একটি জীব তৈরি হয়, মানে নতুন একটি উদ্ভিদ আমরা কি করে পাবো, সেটা আমরা দেখবো। তাহলে সেটা যদি দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই দুইটা সম্পর্কে আগে একটু হলো বেসিক আইডিয়া নিয়ে নেওয়া উচিত। সো এই জন্য আমাদের ফুলটা অবশ্যই আগে থেকে একটু শিখে ফেলা উচিত। তাহলে আজকে এইটুকুই ছিল ফুল নিয়ে।
ইনশাআল্লাহ নেক্সট ডেতে আমরা অবশ্যই যেটা বললাম যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট থেকে আমরা কি কনস্টিটিউটিভ জীব পাই বা উদ্ভিদ পাই সেটা আমরা দেখব। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা দেওয়া রইল। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।